মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলাই হয়ে থাকে যে তিনি আনপ্রেডিক্টেবল। একদিকে তিনি গাজায় শান্তি চান, তিনি ইউক্রেন রাশিয়া সংঘাত বন্ধ করতে চান, আবার অন্যদিকে তিনি ভেনেজুয়েলার শাসকদের উৎখাত করতে সেখানে যুদ্ধ করতে চান। তিনি আসলে কোনটা চান, শান্তি না যুদ্ধ? এটা আসলেই বোঝা কঠিন। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে সিডনি থেকে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক, বিশিষ্ট অধ্যাপক, ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির অধ্যাপক বদরুল আলম খান। বদরুল আলম খান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে নেওয়ার জন্য এই আলোচনায়, এবং আপনাদের শ্রোতা এবং দর্শকদের আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা যেটা বলছিলাম যে আমেরিকা হঠাৎ কি এমন ভেনেজুয়েলা দেশ হিসাবে কি এমন গুরুত্বপূর্ণ হয়ে উঠল যে ভেনেজুয়েলাকে তারা টার্গেট করে বসলো। এটা যদি আপনি একটু আমাদেরকে বলেন। আপনি যেটা বলছিলেন যে একদিকে ডোনাল্ড ট্রাম্প শান্তির কথা বলছে, বিশেষ করে ইউক্রেনে বা অন্যান্য জায়গায়, আর অন্য জায়গায় কিন্তু বিশেষ করে ভেনেজুয়েলা, সেখানে ছোট্ট একটা দেশ, এত বড় কোনো দেশ না আমেরিকার তুলনায়, সেখানে আমেরিকা বর্তমানে ভেনেজুয়েলার চারিদিকে তার নৌ সীমানার ভেতরে ঢুকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 15 থেকে 20% তার নৌবহরের যে বাহিনী, বিশেষ করে জেরাল্ড ফোর্ডের মতো এয়ারক্রাফট ক্যারিয়ারকে নিয়ে তারা চারিদিকে ঘেরাও করে ফেলেছে এবং যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সেটা কিন্তু অত্যন্ত আশঙ্কাজনক। এটা নির্ভর করছে কোন এলাকার কথা আমরা বলছি। যেমন ইউরোপ থেকে আমেরিকা কিন্তু এখন উইথড্র করতে চায়, প্রত্যাহার করে নিতে চায় তার শক্তি বা তার মনোযোগ, তার নজর। কারণ সে এখন বর্তমানে আরো বেশি নজর দিতে চায় চীনের উপরে। এই চীনকে তারা এখন সবচেয়ে বড় শত্রু মনে করে বা বড় প্রতিদ্বন্দ্বী মনে করে, এই কারণে যে চীনের অগ্রগতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে চীন আমেরিকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী, অর্থনৈতিক দিক থেকে, সামরিক দিক থেকে এবং অন্যান্য প্রায় সব দিক থেকে। এখন ভেনেজুয়েলায় আক্রমণটা আমি খুব অবাক হচ্ছি এই কারণে যে অনেকদিন তো হয়ে গেল আমেরিকা তার নৌবাহিনী মোতায়েন করেছে, ওখানে সেনাবাহিনী মোতায়েন করেছে, এবং ট্রিনিডাড এবং টোব্যাগো নামে যে দুটো আইল্যান্ড আছে, দ্বীপ আছে, সেখানে আমেরিকার দুটো বেস আছে, সেখানে 15,000-এর মতো সৈন্য, আমেরিকান সৈন্য ওখানে আছে। তারপরেও এত দেরি হচ্ছে কেন আক্রমণ করার? তার নানা ধরনের বিশ্লেষণ আছে। কেউ বলছে যে রাশিয়া এবং চীন সেখানে ভেনেজুয়েলাকে যথেষ্ট সাহায্য করবে, এবং সাহায্য অলরেডি পাঠিয়েছে, বিশেষ করে সামরিক সাহায্য S-400, যেগুলো প্রতিরক্ষার জন্য প্রয়োজন। তো এগুলো হ্যাঁ, আকাশ প্রতিরক্ষার যত যন্ত্রপাতি বা ক্ষেপণাস্ত্র মোকাবিলা করার। তো সেটা হয়তো ঠিকই, সেটা সম্পর্কে আমার খুব একটা মানে সঠিক জ্ঞান নাই। কিন্তু ভেনেজুয়েলা কেন গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমাদের বিচার করে দেখতে হবে। ভেনেজুয়েলা ক্যারিবিয়ার একটা দেশ। ক্যারিবিয়ার নামটা কেন আমরা বলি, তার কারণ হচ্ছে ওই অঞ্চলটায় ক্যারিবস বলে একটা গোত্র বা একটা ট্রাইব বাস করত। তো ভেনেজুয়েলার জনসংখ্যা হচ্ছে মাত্র 28 মিলিয়ন, তার মানে 2,80,00,000। এটা এমন বড় কিছু একটা জনসংখ্যা না, কিন্তু এবং এই ভেনেজুয়েলাকে দখল করে নেয় স্পেন 1522 সালের দিকে। তারপরে 1811 সালের দিকে দেশটা কিছুটা স্বাধীন হয়, আর পুরোপুরি স্বাধীন হতে তার সময় লাগলো 1830 সাল পর্যন্ত। এখন ভেনেজুয়েলার গুরুত্ব হচ্ছে যে সেখানে তেলের সবচেয়ে বড় রিজার্ভ, পৃথিবীতে যত রিজার্ভ আছে তার থেকে অনেক বেশি হচ্ছে ভেনেজুয়েলায় তেলের রিজার্ভ। এটা আমেরিকার জন্য একটা অত্যন্ত লোভনীয় এবং স্ট্র্যাটেজিক দিক থেকে একটা গুরুত্বপূর্ণ একটা দেশ। এবং তাছাড়া আরো আছে সেখানে দুষ্প্রাপ্য খনিজ সম্পদ, যেমন লিথিয়াম। আমরা সবাই জানি লিথিয়ামের গুরুত্ব কি,
লিথিয়াম কিন্তু এই ইলেকট্রিক যে সমস্ত গাড়ি তৈরি হচ্ছে ইলন মাস্কের কোম্পানিতে, সেই সমস্ত গাড়ির ব্যাটারিটা লিথিয়ামের উপরে নির্ভরশীল। সুতরাং আগামী যদি 10, 15, 20 বছরের ভেতরে পৃথিবীর গাড়ি উৎপাদন যদি ইলেকট্রিক ব্যাটারির দ্বারা পরিচালিত হয় বা চালিত হয়, তাহলে লিথিয়ামের গুরুত্বটা আমরা বুঝতেই পারি। এখন ভেনেজুয়েলায় সেখানে প্রচুর পরিমাণে লিথিয়াম আছে। সুতরাং এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে আমেরিকার ভেতরে একটা তো সংকট চলছেই, আমরা জানি। আমেরিকায় ম্যানুফ্যাকচারিং বলতে যেটা বোঝায় সেটা তো অনেক কমে এসেছে, যার ফলে কিভাবে সম্পদ আরো নেওয়া যায় বাইরের পৃথিবী থেকে, তার একটা তাড়না আমার মনে হয় যে আমেরিকার আছে। তো এই সব মিলিয়েই ভেনেজুয়েলা একটা বড় একটা লোভনীয় একটা দেশ, এবং সেই কারণে এটা হচ্ছে এক লোভনীয় দেশ। দ্বিতীয় হচ্ছে, আমরা সবাই জানি যে 1823 সালে আমেরিকার প্রেসিডেন্ট মনরো একটা ডক্ট্রিন দিয়েছিলেন, সেটা হচ্ছে মনরো ডক্ট্রিন নামে পরিচিত। সেই ডক্ট্রিনে বলা হয়েছিল যে দক্ষিণ আমেরিকার যে সমস্ত দেশ স্বাধীন হয়েছে, বিশেষ করে স্পেন এবং পর্তুগালের থেকে, সেই সব দেশের উপরে কর্তৃত্ব করার একমাত্র অধিকার আছে আমেরিকার। অন্য কোনো দেশ সেখানে নাক গলাতে পারবে না। এটা কিছুটা রাশিয়ার বিরুদ্ধেও ছিল, কারণ রাশিয়া তখন আলাস্কাকে নিয়ে নিবে বা এই সমস্ত আলাপ আলোচনা হচ্ছিল। সুতরাং স্পেন এবং পর্তুগালের কোনো অধিকার নেই ল্যাটিন আমেরিকা বা দক্ষিণ আমেরিকার উপরে তার কর্তৃত্ব স্থাপন করা বা ফিরে আসা। কিন্তু এটা সেখানে আরো বলা হয় ওই মনরো ডক্ট্রিনে, যে আমেরিকা ওই সব দেশের উপরে নাক গলাবে না, এক। দ্বিতীয়ত, স্পেন এবং পর্তুগালও নাক গলাবে না। কিন্তু আদতে দেখা গেল যে আমেরিকার সম্পূর্ণ অর্থে এই দক্ষিণ আমেরিকাকে তার নিজের কবজাভূত করলো, বিশেষ করে তার বিভিন্ন কোম্পানিকে সেখানে পাঠিয়ে একটা নব্য উপনিবেশিক একটা শোষণের মাধ্যমে। বিশেষ করে আমরা জানি আমেরিকান বানানা কোম্পানি বা ইউনাইটেড ফ্রুটস যে কোম্পানিটা, সেই কোম্পানি ওইখানে এই ভেনেজুয়েলা থেকে শুরু করে কলম্বিয়া আরো অন্যান্য অঞ্চলকে সম্পূর্ণ তাদের আওতায় নিয়ে আসলো, এবং সেখানকার খামার, সেখানকার উৎপাদন সবকিছু তারা নিয়ন্ত্রণ করা শুরু করলো। সুতরাং সঠিক বিচারে ভেনেজুয়েলা সহ দক্ষিণ আমেরিকা অনেক দিন থেকে, অনেক আগে থেকে আমেরিকার অধীনে আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই ভেনেজুয়েলার মতো আরো অনেক দেশ, ক্ষুদ্র ক্ষুদ্র দেশ আছে দক্ষিণ আমেরিকায়, যারা এর বিরোধিতা করছে। এবং একটা বদরুল ভাই, আমি যদি এখানে একটুখানি আপনাকে ইন্টারাপ্ট করি, যেমন আমরা যারা বাংলাদেশে থাকি বা আমরা যারা লাতিন আমেরিকা সম্পর্কে অল্প বিস্তার খোঁজ খবর রাখি, তারা দুটো দেশ আর্জেন্টিনা ব্রাজিল সম্পর্কে আমাদের এক ধরনের ফুটবল কেন্দ্রিক উৎসাহ আছে, আমাদের সাহিত্য কেন্দ্রিক কিছুটা মেক্সিকো সম্পর্কে আইডিয়া আছে। কিন্তু এই যে ভেনেজুয়েলা যে দেশটা, এই দেশটার রাজনীতিটা কি, কেন এখানে শাসককে আমেরিকানরা উৎখাত করতে চায়, যে তাদের কি, এইটা যদি আপনি একটু আলোকপাত করেন। হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন। কেন ভেনেজুয়েলার শাসক বর্তমানে নিকোলাস মাদুরো হচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। এখন নিকোলাস মাদুরোর আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ছিলেন হুগো চাভেজ। তিনি আর্মি থেকে এসেছিলেন এবং তিনি একটা কুর মাধ্যমে চাভেজ সেখানে 2018 সালে ক্ষমতা গ্রহণ করে, এবং তারপরে তাকে 1998 সালে হুগো চাভেজ ক্ষমতা দখল করে। তারপরে 2002 সালে তাকে ক্ষমতা থেকে অপসারণ করা হয়। তারপরে আবার সে ফিরে আসে এবং শেষ পর্যন্ত সে 2012 সালে তার মৃত্যু পর্যন্ত সে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ছিল। তো এখন হুগো চাভেজ যখন ক্ষমতায় এলো, তখন সে তার এই তেল কোম্পানি, যেটা জাতীয় তেল কোম্পানি ছিল, সেটা সে জাতীয়করণ করলো এবং তার সাথে সাথে শ্রমিকদের নানা ধরনের সুযোগ সুবিধা দিল, তাদের বাসস্থান নির্মাণ করে দিল, দরিদ্র ভাতা প্রয়োগ করলো বা ইন্ট্রোডিউস করলো। তারপরে
আরো অনেক সংস্কারমূলক কাজ করলো, যেটা আমেরিকা কখনো পছন্দ করেনি। বিশেষ করে ভেনেজুয়েলার তেল কোম্পানিটাকে জাতীয়করণ করা, সেটা আমেরিকা কখনো পছন্দ করেনি। আমেরিকা সবসময় চেয়েছে যে ভেনেজুয়েলার তেল যেন আমেরিকার কোম্পানি, বিশেষ করে শেল, হ্যালিবার্টন বা আরো অন্যান্য যে সমস্ত বড় বড় কোম্পানি আছে তাদের দখলে থাকে। সুতরাং এটা তেল সম্পদটাই একটা বড় কারণ হয়েছিল কেন হুগো চাভেজকে তারা নানাভাবে নানা সময়ে উৎখাত করার চেষ্টা করেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে 2002 সালে যে কু হয়, যে কুর মাধ্যমে ভেনেজুয়েলার হুগো চাভেজকে ক্ষমতাচ্যুত করা হয়, সেই কুর নেতৃত্ব দিয়েছিল পেড্রো করিমন বলে একজন। তো তাকে ক্ষমতায় বসানো হলো, কিন্তু জনসাধারণ তার বিরুদ্ধে যে তার রাজপ্রাসাদ ঘেরাও করলো, করে আবার হুগো চাভেজকে ক্ষমতায় বসালো। সুতরাং জনগণের ভেতরে হুগো চাভেজের একটা বড় জনপ্রিয়তা ছিল, কারণ সে জনগণের পক্ষে কাজ করেছে, জাতীয় সম্পদকে জাতীয়করণ করে জাতির স্বার্থে সেটাকে ব্যবহার করার জন্য সবকিছু বন্দোবস্ত করে দিয়েছিল। কিন্তু সেটা আমেরিকা পছন্দ করেনি। আমেরিকা সব সময় চেয়েছে যে হুগো চাভেজ তার অধীনস্থ থাকুক, তাকে ডিফাই না করা, তাকে মান্য না করে কোনো কিছু করবে, সেটা আমেরিকা কখনো আশা করে নাই। এবং সেই মান্য বা বাধ্যতা হবে সম্পূর্ণ, সেখানে কোনো মানে দ্বিধা দ্বন্দ্ব বা দোদুল্যমানতা থাকবে না। এইরকম একটা সরকার আমেরিকা সবসময় চেয়েছে প্রতিটি ল্যাটিন আমেরিকার দেশে। এইখানে আমি যদি একটু বলি যে তার সর্বশেষ উদাহরণ তো, যিনি এবার নোবেল শান্তি পুরস্কার পেলেন, মাচাদো, তিনি বিরোধী দলের নেতা বা বিরোধী দলের একজন নেতা হিসেবে পরিচিত। তিনি সরাসরি ট্রাম্পকে তার রাজনৈতিক গুরু হিসাবে মেনেছেন এবং তার যে পুরস্কার তিনি পেয়েছেন সেটাকে তিনি ট্রাম্পের পাওয়া হিসেবে আখ্যায়িত করেছেন। তাহলে কি এই ধারাটা, আমেরিকান এই ধারাটা কি এখন অব্যাহত আছে? হ্যাঁ, এই ধারাটা খুবই অব্যাহত আছে। এই মাচাডোকে যে মানে নোবেল শান্তি পুরস্কার দেয়া হলো, এটা হচ্ছে একটা সফট পাওয়ার ডেভেলপ করা। এই মাচাডো কিন্তু অত্যন্ত যেটাকে বলে নটোরিয়াস একজন নেত্রী। সে সবসময় আমেরিকাকে বলেছে যে তোমরা আমাদের দেশে আসো, আমাদের দেশ দখল করো, দখল করে তার সমস্ত সম্পদ যেটা আছে তার উপরে সেগুলো তোমাদের দেশের কোম্পানি এসে এখানে নিয়ন্ত্রণ করুক এবং প্রোডাকশন বা উৎপাদন চালাক, এইরকম একটা। এবং সেখানে যদি প্রয়োজন হয়, ভেনেজুয়েলার মানুষ যদি মারাও যায় বা দেশটা যদি ধ্বংসও হয়, তারপরেও কিন্তু মাচাডো এরকম একটা এরকম একটা আহ্বান জানিয়েছিল আমেরিকার প্রতি। তাছাড়া মাচাডো সম্পর্কে আরেকটা আমি বলতে পারি যে গাজায় যে গণহত্যা হচ্ছিল, সেই গণহত্যার সময় মাচাডো কিন্তু বলেছে যে ইসরায়েল যেটা করছে সেটা অত্যন্ত সঠিক এবং প্যালেস্টাইনি পপুলেশনের জনগোষ্ঠীর ওখানে কোনো অস্তিত্ব থাকার কোনো প্রশ্ন আসে না। এইরকম একটা লোক হচ্ছে, ভদ্রমহিলা হচ্ছে মাচাডো। সুতরাং তাকে নোবেল শান্তি পুরস্কার দিয়ে নোবেল কমিটি যে যেটা প্রমাণ করলো সেটা হচ্ছে যে রাজনৈতিক স্বার্থে মানুষকে ব্যবহার করা যায়, নেতাকে ব্যবহার করা যায় এবং একটা সফট পাওয়ার ক্রিয়েট করার জন্য এইরকম নোবেল পুরস্কারের মতো একটা সম্মানজনীয় একটা পুরস্কার দিয়ে তার রাজনৈতিক ভাবমূর্তিকে আরো অনেক উঁচুতে নিয়ে যাওয়া যায় এবং মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা যেন আরো বেশি হয়, সেই রকম একটা পরিকল্পনাই ছিল নরওয়ের এই শান্তি কমিটির। এবং সেটার সাথে কিন্তু আমেরিকার রাজনীতির একটা মিল পাওয়া যায়। হ্যাঁ, এইখানে যদি আমি একটু আসি যে আপনার এক হচ্ছে যে নরওয়ে নোবেল পিস কমিটি তারা মাচাদোকে পুরস্কার দিল, আবার এদিকে আমেরিকা কিন্তু বলছে যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো বা তার সরকার সরাসরি মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত। এই জন্য এই অভিযোগে তারা কিন্তু ক্যারিবিয়ান উপসাগরে বেশ কিছু আপনার নৌকাকে, বোটকে তারা ডুবিয়ে দিয়েছে এবং এতে কিন্তু অনেকগুলো লোক মারা গেছে। এবং এর বিরুদ্ধে জাতিসংঘ নিজেও এর বিরুদ্ধে কথা বলেছে যে আমেরিকার এই অধিকার নেই। তাহলে এই মানে আপনি কি এটা বলতে পারবেন বা আপনার কি কতটুকু এই বিষয়ে আছে যে
একটা রাষ্ট্র কি সরাসরি এই ধরনের মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত থাকতে পারে, না শুধু অভিযোগের জন্যই অভিযোগ করা হচ্ছে, যে একটা ছল খোঁজা হচ্ছে যে দেশটাকে আক্রমণ করার জন্য? আচ্ছা, আহ, খুবই ভালো প্রশ্ন। আমি মাদক দ্রব্যর অভিযোগের ব্যাপারটা পরে আসি, কিন্তু প্রথমে দেখা যাক এই যে মানে নৌকোগুলো, যে নৌকোর উপরে আমেরিকা ক্ষেপণাস্ত্র আঘাত করে জেলেদের মেরে ফেলেছে, এবং এই পর্যন্ত হিসাবে দেখা যাচ্ছে যে প্রায় 83 জন গরিব জেলে যারা মাছ ধরে, যাদের সাথে ড্রাগের বা এই মাদক চোরাচালানের কোনো সম্পর্ক নেই, সেই রকম 83 জন সেখানে মারা গেছে। সম্পর্ক নেই এই কারণে যে এরা কোনো আমেরিকার প্রতি, এরা এই সমস্ত নৌকাগুলো কিন্তু কোনো হুমকি না এই কারণে যে যে সমস্ত নৌকাগুলো এই জেলেরা ব্যবহার করছে, আমেরিকা বলছে যে তারা চোরা মাদকদ্রব্য পাচার করছে আমেরিকাতে, কিন্তু এই সমস্ত নৌকাগুলোর সর্বোচ্চ মানে ক্ষমতা আছে 200 কিলোমিটার পর্যন্ত যেতে, কিন্তু ভেনেজুয়েলা থেকে আমেরিকা দূরত্ব হচ্ছে প্রায় 1500 থেকে 2000 কিলোমিটার। সুতরাং এই বোটগুলো যে ওখানে আমেরিকায় যে প্রবেশ করে সেখানে মাদক দ্রব্য পাচার করবে তার কোনো সম্ভাবনা নেই। এটা এক কারণ। দ্বিতীয়টা ব্যাপারটা হচ্ছে যে এই নৌকোগুলো আসলে যাচ্ছিল টোবাগো এবং ট্রিনাডাডে, কারণ টোবাগো এবং ট্রিনাডাডে কিন্তু অনেক ভেনেজুয়েলান অধিবাসী বাস করে সেখানে, এবং তাদের সাথে একটা লেনদেন আছে, এবং তারা মাছের ব্যবসা করে, আবার ট্রিনিডাড এবং টোবাগো থেকে তারা অন্যান্য দ্রব্য কেনে। এইরকম একটা বাণিজ্য প্রথা বা বাণিজ্য পথ হচ্ছে ভেনেজুয়েলার সাথে ট্রিনিডাড এবং টোবাগো, এবং এই নৌকোগুলো কিন্তু ওই ওই রুটে যাতায়াত করছিল, কিন্তু আমেরিকা সেগুলোকে ওই পাচারের দোষ চাপিয়ে দিয়ে তারা নৌকোগুলোকে ধ্বংস করলো। শুধু ধ্বংস করলো না, একটা নৌকোই কিন্তু ওই ক্ষেপণাস্ত্র আঘাতের পরেও 2 জন জেলে সার্ভাইভ করেছিল, বেঁচে ছিল। কিন্তু তারপরে পিট হেগজেট, যিনি হচ্ছে ডিপার্টমেন্ট অফ ওয়ারের প্রধান, তিনি পরবর্তীতে অর্ডার দেন যে যেন ওই 2 জনকেও মেরে ফেলা হয়, তার জন্য দ্বিতীয় একটা স্ট্রাইক আঘাত করে। এটা কিন্তু একটা ওয়ার ক্রাইম। আপনি যদি জেনেভা কনভেনশনের দিক থেকে দেখেন, তাহলে দায়িত্ব হচ্ছে, যে দেশ আক্রমণ করছে তার দায়িত্ব হচ্ছে যে যারা সার্ভাইভ করেছে, বেঁচে আছে, তাদেরকে উদ্ধার করে তাদের বেঁচে থাকার অধিকারটাকে নিশ্চিত করা। কিন্তু সেটা না করে পিট হেগজেট যে অর্ডার দিল, সেই অর্ডারে ওই 2 জনকে মেরে ফেলা হলো বা ক্ষেপণাস্ত্র দিয়ে। এর বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে বেশ সরগরম শুরু হয়ে গেছে, এবং বিশেষ করে আমেরিকার সিনেটে 2টো কমিটি গঠন করা হয়েছে পিট হেগজেটের এই আদেশটাকে বিচার করার জন্য, এবং সেখানে রিপাবলিকান পার্টি এবং ডেমোক্রেটিক পার্টি তারা 2টো কমিটি গঠন করে সেখানে তর্ক বিতর্ক এখনো এই মুহূর্তে তর্ক বিতর্ক চলছে। সুতরাং এই যে চোরাচালান নৌকো দিয়ে আমেরিকা যাওয়া 200 কিলোমিটার যাদের ক্ষমতা, সেই সমস্ত নৌকো কোনোভাবেই যেতে পারে না, অথচ এইরকম একটা মিথ্যা একটা অভিযোগ চাপিয়ে দিয়ে এই মানুষগুলোকে হত্যা করা হচ্ছে, যারা নিরীহ, যারা জেলে, যাদের পরিবার পরিজন তাদের উপরে নির্ভর করে চলে। সুতরাং এটা একটা মারাত্মক একটা যুদ্ধ অপরাধ বলে আমি মনে করি। দ্বিতীয় হচ্ছে যে মাডুরোর বিরুদ্ধে যে অভিযোগ যে সে চোরাচালানের সবচেয়ে বড় নেতা ল্যাটিন আমেরিকায়, সেটাও মিথ্যা এই কারণে যে আপনি দেখবেন যে আমেরিকা বলছে যে মাডুরো হচ্ছে কর্টেলেস ডেল সোলেস বলে একটা মাদক পাচারকারী একটা কার্টেলের সাথে যুক্ত। এটাই হচ্ছে তাদের বড় অভিযোগ, এবং সেই অভিযোগটা মিথ্যা এই কারণে যে এই কর্টেলেস ডেল সোলেস, তার মানে সোলেস হচ্ছে সূর্য আর কর্টেলেস হচ্ছে কার্টেল, তো সূর্যের কার্টেল এই নাম দিয়ে সিআইএ 1992 সালে, আজকে হচ্ছে 2025 সাল, তার মানে প্রায় প্রায় 33 বছর আগের কথা। সেই 33 বছর আগে আমেরিকার সিআইএ একটা প্রকল্প হাতে নেয়। সেই প্রকল্পটা হচ্ছে যে আমেরিকায় এই চোরাচালানকারী, বিশেষ করে ল্যাটিন আমেরিকা থেকে, কলম্বিয়া থেকে
এবং কিছুটা ভেনেজুয়েলা থেকে এটাকে ট্র্যাক করার জন্য, এটাকে বোঝার জন্য তারা এই কর্টেলেস ডেল সোলেস নামে একটা একটা অপারেশন শুরু করে। এই অপারেশনের সাথে যুক্ত ছিল বেশ কয়েকজন জেনারেল, যারা ভেনেজুয়েলার জেনারেল, এবং কিছু আর্মি অফিসার, এবং তাদের শার্টের বা তাদের ইউনিফর্মের এই এক সাইডে, এই বাম হাতে, এই কর্টেলেস ডেল সোলেসের একটা চিহ্ন আঁকা প্রতীক ছিল, থাকতো। প্রতীক আঁকা ছিল সেখানে, একটা অ্যাপোলেটের মতো বা একটা কিছু এরকম। তো এই 1992 সালে সিআইএ প্রায় 20 টন কোকেন এই প্রজেক্টের বা এই কারণে তারা আমেরিকায় ইম্পোর্ট করে, তারাই নিয়ে যায়, সিআইএ নিয়ে যায়, নিয়ে যেয়ে তারা সেখানে ওই চোরা কারবারিদের ধরার জন্য একটা মানে ফাঁদ পাতে আর কি, এবং সেটা যথেষ্ট সাকসেসফুল হয়েছিল বলেই আমি জানি। কিন্তু তারপরে 1992 সালে এই কর্টেলেস ডেল সোলেসের আর কোনো অস্তিত্ব ভেনেজুয়েলাতে নাই। এটা একটা টোটালি একটা সিআইএ অপারেশন ছিল, এবং সেটা 1 বছরের ভেতরে শেষ হয়। কিন্তু ওই নামটা আজকে ব্যবহার করে আমেরিকা সমস্ত দোষ মাদুরার উপরে চাপিয়ে বলছে যে সে ওই মানে কার্টেলের সাথে যুক্ত ছিল, যেটা একেবারে সম্পূর্ণ অসত্য। সুতরাং এই দোষটা আসলে মানে একজনকে একটা দেশকে আক্রমণ করতে গেলে যে সমস্ত অজুহাতের প্রয়োজন আছে, এটা হচ্ছে সেই অজুহাতের অংশ। এখানে কিন্তু এই কোকেনের সাথে যে যুক্ত ছিল, 20 টন কোকেনের, সেটার সাথে যুক্ত ছিলেন আরেকজন, যার নাম হচ্ছে কিথ শিলার। এই কিথ শিলার ছিলেন ডোনাল্ড ট্রাম্পের বডিগার্ড, ডোনাল্ড ট্রাম্পের বডিগার্ড, এবং তিনি এই এই কুর সাথে এবং এই কোকেন ব্যবসার সাথে যুক্ত ছিলেন, এবং তিনি এক পর্যায়ে টেলিভিশনে 60 মিনিটস টেলিভিশনে তিনি একটা একটা সাক্ষাৎকারে তিনি এই জিনিসটা উন্মোচন করে টেলিভিশন দর্শকদের সামনে তুলে ধরেন। সুতরাং মাদুরোকে দোষারোপ করা আজকে এই ড্রাগ ব্যবসার জন্য, মাদক পাচারের জন্য, এটা সম্পূর্ণ মিথ্যা। এবং এটা এই বিষয়ে যদি আরেকটি প্রসঙ্গে যাই আমরা, যে মাদক পাচারের অভিযোগে দরিদ্র জেলে বা অন্যদেরকে আপনার ক্ষেপণাস্ত্র মেরে বা দূরপাল্লা থেকে হামলা চালিয়ে আপনার মারা হচ্ছে, অন্যদিকে দেখা যাচ্ছে যে একই অভিযোগে আমেরিকার জেলে বন্দি যে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট, যার 45 বছর এই অভিযোগে, যে মাদক পাচারের অভিযোগে তার 45 বছর কারাদণ্ড হয়েছিল, তাকে আবার আমেরিকা মুক্ত করে দিচ্ছে। মানে এটা এক ধরনের কি দ্বিচারিতা না? একেবারে সঠিক আপনি বলেছেন। হন্ডুরাসের এই প্রেসিডেন্ট জুয়ান অরল্যান্ডো হের্নান্ডেজ তার নাম, একে মাদক, বিশেষ করে কোকেন পাচারের জন্য, আমেরিকায় কোকেন নিয়ে আসার জন্য এবং সেটার থেকে প্রচুর অর্থ লাভের জন্য তাকে এই অপরাধে 45 বছরের একটা সাজা দেওয়া হয়। এবং এই 45 বছরের সাজা দেওয়া হয় এই কারণে যে তিনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় 400 টন কোকেন আমেরিকায় নিয়ে যান, মানে পাচার করে। এবং এই যে বিচারটা যেটা হয় 45 বছরের সাজা, এখানে কিন্তু রিপাবলিকান পার্টি এবং ডেমোক্রেটিক পার্টি উভয়ই কিন্তু এটাকে সমর্থন করেছে, এবং এখানে কোনো লুকোচুরি বা কোনো গোপন কিছু নেই। কিন্তু আজকে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আমি তাকে ছেড়ে দিয়েছি এই কারণে যে এটা বাইডেনের একটা ষড়যন্ত্র ছিল তাকে ফাঁসিয়ে দেওয়া, এবং সেই জন্য বাইডেন এর সাথে যুক্ত, এবং জুয়ান অরল্যান্ডো হার্নান্ডেজ প্রেসিডেন্ট, তার কোনো দোষ নেই, হন্ডুরাসের প্রেসিডেন্ট, তার কোনো দোষ নেই, সে নির্দোষ। কিন্তু জিনিসটা হচ্ছে মানে এই যে যখন এই ভেনেজুয়েলার এই ঘটনাটা ঘটছে, ভেনেজুয়েলায় মাদুরোকে মানে মাদক পাচারের জন্য অভিযুক্ত করা হচ্ছে, ঠিক সেই জায়গায় এইরকম একজন 45 বছরের সাজাপ্রাপ্ত একজন প্রেসিডেন্টকে মুক্তি দেওয়া হচ্ছে। এটা একটা অডাসিয়াস একটা ব্যাপার, এটা কল্পনা করা যায় না যে ভণ্ডামির পরিমাণটা কতটুকু। অধ্যাপক খান, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে আমরা ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে যেটা দেখছি, সেখানে বলা হচ্ছে যে আমেরিকা যদি ভেনেজুয়েলায় একটা হচ্ছে যে এয়ার স্ট্রাইক করতে পারে,
কিন্তু তারা কখনোই এই যে স্থল অভিযান, আমরা যেটা বলি যে কোনো দেশ দখলের জন্য বা রেজিম পরিবর্তনের জন্য স্থল অভিযানে তারা নামবে না। তো এক হচ্ছে যে এয়ার স্ট্রাইক করে, আপনি যেটা প্রথমেই বলছিলেন যে তারা রাশিয়া এবং চীনকে পাশে পাবে বা পাশে পাওয়ার এক ধরনের প্রতিশ্রুতিও পেয়েছে, কারণ আমরা জানি যে চীনের বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ আছে ভেনেজুয়েলায়, আবার রাশিয়ার সেখানে রাশিয়ান কিছু সেনা অস্ত্র সব কিছু রাশিয়ার একটা ঘাঁটিও বোধহয় আছে সেখানে। তো এই রকম অবস্থায় ভেনেজুয়েলার উপরে মার্কিন হামলার কতটুকু সম্ভাবনা আপনি দেখেন, কী ধরনের? আপনি একটা মানে এই প্রশ্নের প্রথম উত্তর আমি একটু বলতে চাই, একটু অ্যাড করতে চাই, যোগ করতে চাই। সেটা হচ্ছে যে এই ভেনেজুয়েলাকে আক্রমণ করার পেছনে আরেকটা কারণ হচ্ছে চীনের বেল্ট অ্যান্ড রোড। ভেনেজুয়েলা একটা বড় একটা দেশ, যেখানে চীনের যথেষ্ট ইনভেস্টমেন্ট আছে এবং ওই বেল্ট অ্যান্ড রোডের সাথে তার সংযোগ করার একটা মানে একটা প্রধান দেশ হিসেবে ভেনেজুয়েলাকে ধরা হয়। এটা হচ্ছে, এবং আমেরিকা এটাকে ডিসরাপ্ট করতে চায়, এটাকে বানচাল করতে চায়। এটা হলো এক। দ্বিতীয় হচ্ছে যে ভেনেজুয়েলায় আপনার প্রশ্নটা ছিল এই যে মানে তারা এই স্থল অভিযান চালাতে আমেরিকা চায় না বা পারবে না, আমেরিকা সেই সক্ষমতা নেই, শুধুমাত্র এয়ার স্ট্রাইকের মাধ্যমে তারা ভেনেজুয়েলায় শাসন ব্যবস্থা পরিবর্তন করতে চায়। তো এইটার আসলে কতটুকু সম্ভাবনা আছে বলে আপনি মনে করেন? এটা সম্পর্কে নিউ ইয়র্ক টাইমসে কিন্তু আমার মনে হয় যে 15 দিন আগে একটা প্রতিবেদন দেওয়া হয় এবং সেখানে 4টা সম্ভাবনা তুলে ধরা হয় আমেরিকা কি করতে পারে ভেনেজুয়েলায়। প্রথমত হচ্ছে একটা মানে নেতৃত্বকে ধ্বংস করে দেওয়া, তাদের যেটাকে বলে ডিক্যাপিটেট করা, তাদেরকে মেরে ফেলা, এবং মেরে ফেলে এমন একটা অস্থিরতা সৃষ্টি করা এবং এমন একজনকে বসানো ক্ষমতায় যে আমেরিকার কথা শুনবে। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে যে সীমিত আকারে ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করে যে সমস্ত মিলিটারি ইনস্টলেশনস আছে ভেনেজুয়েলায় সেগুলোকে ধ্বংস করে দিয়ে ভেনেজুয়েলার নেতৃত্বকে বাধ্য করা আলোচনায় বসাতে। এটা হচ্ছে দ্বিতীয়। তৃতীয় ছিল যে একটা ওই যে সিল, আমেরিকার সিল, নেভির সিল যারা, যে সমস্ত সেনাবাহিনী, তাদেরকে পাঠিয়ে বেশ কিছু অঞ্চল দখল করে নেওয়া এবং দখল করে নেওয়ার পরে সেখান থেকে একটা বেস সৃষ্টি করে তারপরে ভেনেজুয়েলার ভেতরে অনুপ্রবেশ করা। এই রকম বেশ কিছু অপশন ছিল, কিন্তু এই অপশনগুলো, সেটাই আমি অবাক হচ্ছি যে এখনো পর্যন্ত আমেরিকা কোনো পদক্ষেপ নিচ্ছে না এই আক্রমণ করার। সেটা কি এই কারণে যে রাশিয়া এবং চীন সেখানে এখন বেশি তৎপর? একটা জিনিস, রাশিয়ার সেখানে S-400 প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার সমস্ত যন্ত্রপাতি আছে, কিন্তু একটা জিনিস আমাদের বোঝা দরকার যে একটা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে গেলে এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এটাকে ইন্টিগ্রেট করা, একটা মানে সংযোগ স্থাপন করে বিভিন্ন যে সমস্ত প্রতিরক্ষার বিন্দুগুলো থাকে সেই বিন্দুগুলোকে মানে এক করে একটা ইউনিফাইড কমান্ডের আন্ডারে আনা, এটা কিন্তু হঠাৎ করে হয় না। যেমন ভেনেজুয়েলার কিছু Su-35 এই ধরনের কিছু বিমান আছে, কিন্তু সেটা খুবই সামান্য, নগণ্য। তারপরে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করার জন্য S-400ও কিছু আছে, চীনেরও কিছু প্লেন ওখানে আছে, যুদ্ধ জাহাজ, কিন্তু সেটা কতটুকু যথেষ্ট সে সম্পর্কে আমার সন্দেহ আছে। কিন্তু তারপরেও আমেরিকা মনে করছে যে তো এর সাথে আরেকটা কথা যোগ করতে হয়, সেটা হচ্ছে আপনাদের মনে আছে ভ্যানগার্ড ওয়াগনার গ্রুপ বলে একটা বেসামরিক বেসরকারি সামরিক বাহিনী আছে রাশিয়ার। সেই সেই বাহিনীটাকে পুতিন কিন্তু ভেনেজুয়েলায় পাঠিয়েছে বেশ কিছুদিন আগে। সেটার ক্ষমতা কি, সেটা কতটুকু কি করবে, সেটা কি শুধুমাত্র রাজপ্রাসাদকে প্রোটেক্ট করার জন্য, সেটা আমরা জানি না। কিন্তু রাশিয়ার যে ইনভলভমেন্ট সেখানে আছে এবং চীনেরও যে ইনভলভমেন্ট আছে সেটা সত্য, কিন্তু সেটা কতটুকু কার্যকরী হবে সে নিয়ে মানে মতদ্বৈততা আছে। কিন্তু আমার মনে হয় যে যেহেতু আমেরিকা বিলম্ব করছে, আলটিমেটলি সে হয়তো একটা আঘাত করবে, কিন্তু সে আঘাত নাও করতে পারে। কিন্তু যদি আঘাতটা না করে
তাহলে ট্রাম্পের জন্য এটা হবে একটা বড় একটা এম্বারাসমেন্ট বা পরাজয়। তো সেটাতে সে যাবে কিনা সেটাও জানি না, কিন্তু আমার মনে হয় যে সময় বলে দিবে যে ভেনেজুয়েলায় কি হতে যাচ্ছে। কিন্তু এটা একটা বড় একটা উদাহরণ যে কিভাবে মানে অন্য অন্য দেশকে আমেরিকা রেজিম পরিবর্তনের মাধ্যমে ডিসরাপ্ট করে দেয়। এর ফলে যেটা হবে সেটা আমেরিকাই ভোগ করবে। কিন্তু সেটা আমেরিকা কিভাবে ভোগ করবে, যে একটা আক্রমণ যদি হয় ভেনেজুয়েলায়, তাহলে অনেক হাজার হাজার মানুষ কিন্তু আমেরিকার যাওয়ার জন্য মেক্সিকো বর্ডারে যে হাজির হবে, এবং ওই অভিবাসন সমস্যাটা আমেরিকাকে পোহাতে হবে বা সেখানে মোকাবেলা করতে হবে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় এসেছিলেন তখন বলেছিলেন যে আমি এই অভিবাসন সমস্যাটাকে সমাধান করব। তো ভেনেজুয়েলাকে যদি আক্রমণ করে তাহলে সেই সমস্যাটা সমাধান না না করে বরঞ্চ সেই সমস্যাটাকে আরো তীব্র করার দিকেই ডোনাল্ড ট্রাম্প যাচ্ছেন বলেই আমার মনে হয়। ধন্যবাদ অধ্যাপক খান। আমরা নিশ্চয়ই এর কথা বলবো আপনার সঙ্গে এরপরে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।